16ই জানুয়ারি 1941। রাত তখন প্রায় 1:35। গোটা কলকাতা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এলগিন রোডের একটি বাড়িতে তখন ইতিহাসের এক মহা বিপ্লবের প্রস্তুতি চলছে। ব্রিটিশ গোয়েন্দারা বাইরে কড়া পাহারা দিচ্ছে, অথচ তাদেরই নাকের ডগা দিয়ে ভারত মাতার এক বীর সন্তান বেরিয়ে যেতে চলেছেন এক অনিশ্চিত পথে। ওয়েলকাম ব্যাক, আমি তোমাদের সৌমেন স্যার। আজ আমরা জানব নেতাজি সুভাষ বোসের মহা নিষ্ক্রমণের সেই রোমহর্ষক কাহিনী। সুভাষ বোস জানতেন ব্রিটিশদের ঘরবন্দি হয়ে থেকে ভারতকে স্বাধীন করা সম্ভব নয়। তাই তিনি স্থির করলেন বিদেশের মাটিতে গিয়ে লড়াই করবেন। কিন্তু প্রশ্ন ছিল, বেরোবেন কিভাবে? তাই শুরু হলো এক নিখুঁত পরিকল্পনা। তিনি দাড়ি রাখলেন, চশমাও বদলালেন, পরনে লম্বা শেরওয়ানি আর মাথায় তুর্কি টুপি। তৈরি হলো এক নতুন পরিচয়, মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি এক বীমা কোম্পানির এজেন্ট। বাড়ির লোকেও জানল না এই গোপন কথা। সঙ্গী হলেন কেবল তার ভাইপো শিশির বসু। অন্ধকার রাতে এলগিন রোডের সেই বিখ্যাত ওয়ান্ডারার গাড়িটি স্টার্ট দিলেন শিশির বসু। ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে গাড়ি ছুটল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে। চন্দননগর চেকপোস্টে যখন গাড়ি থামলো, তখন শিশির বসুর হৃদস্পন্দন বেড়ে গেছে। কিন্তু কথায় আছে, ভাগ্য সাহসীদের সহায় হয়। 17ই জানুয়ারি ভোরে তারা পৌঁছলেন ধানবাদের কাছে গোমো স্টেশনে। আজও এই স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। সেখান থেকে কলকা মেলে চড়ে সোজা পেশোয়ার। কিন্তু বিপদ তখনও কাটেনি। গোয়েন্দারা চারিদিকে জাল বিছিয়েছে। পেশোয়ারে গিয়ে সুভাষ আরও এক নতুন রূপ নিলেন। এবার তিনি একজন বোবা কালা পাঠান। কেন জানেন? কারণ তিনি পশতু ভাষা জানতেন না। কথা বললেই ধরা পড়ে যাওয়ার ভয়। আর এই ভয়ঙ্কর ঝুঁকি নিয়েই তিনি খাইবার পাস পেরিয়ে পৌঁছলেন আফগানিস্তানের কাবুলে। কাবুলের দিনগুলো ছিল বড়ই কষ্টের। অচেনা শহর, হাড় কাঁপানো ঠান্ডা, আর ব্রিটিশ গোয়েন্দাদের কড়া দৃষ্টি। প্রতিটি মুহূর্ত কাটছিল ধরা পড়ে যাওয়ার আতঙ্কে। কিন্তু নেতাজির লক্ষ্য ছিল স্থির, ভারতের স্বাধীনতা। অবশেষে ইতালীয় দূতাবাসের গোপন সাহায্যে এক নতুন পরিচয় মিলল তার। সুভাষচন্দ্র বসু হয়ে গেলেন এক ইতালীয় কূটনৈতিক অফিসার। নাম অরল্যান্ডো মাজোত্তা। পকেটে সেই নামের পাসপোর্ট নিয়েই তিনি পাড়ি দিলেন দুর্গম পথ। মস্কো হয়ে 1941 সালের এপ্রিলে তিনি যখন জার্মানির বার্লিনে পৌঁছলেন, তখন বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বেজে গেছে। বার্লিনে পা রেখেই তিনি শুরু করলেন এক নতুন কূটনৈতিক লড়াই। তিনি জানতেন, শুধু বিদেশিদের ভরসায় থাকলে চলবে না, ভারতীয়দের জাগিয়ে তুলতে হবে। সেখানে থেকেই বিশ্ববাসী প্রথমবার রেডিওতে শুনতে পেল তার জাদুকরী কণ্ঠস্বর। I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. আমি সুভাষ বলছি। বার্লিনে তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ রেডিও। চারিদিকে ভেসে বেড়াতে লাগলো স্বাধীনতার অগ্নিমন্ত্র। কিন্তু শুধু কথায় কাজ হবে না, প্রয়োজন সশস্ত্র সংগ্রামের। জার্মানির বিভিন্ন ক্যাম্পে বন্দী থাকা ভারতীয় সেনাদের নিয়ে তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। তারই আহ্বানে সাড়া দিয়ে শুরু হলো ইন্ডিয়ান লিজিয়ন বা আজাদ হিন্দ ফৌজের প্রথম রূপ। আর সেই অমর স্লোগান সহচর আবিদ হাসান সাফরানির হাত ধরে জন্ম নিল জয় হিন্দ। বার্লিনে নেতাজির কূটনৈতিক প্রচেষ্টার চূড়ান্ত পর্যায়ে ছিল জার্মানির এক নায়ক অ্যাডলফ হিটলারের সাথে সাক্ষাৎ। 1942 সালের মে মাস হিটলারের হেডকোয়ার্টারে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
নেতাজি আশা করেছিলেন ব্রিটিশদের চরম শত্রু হিটলার ভারতের স্বাধীনতার জন্য পূর্ণ সামরিক সহায়তা দেবেন। তিনি হিটলারের চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে ভারতের স্বাধীনতার দাবি পেশ করেছিলেন। তিনি চাইলেন জার্মানি প্রকাশ্যে ভারতের স্বাধীনতার সমর্থন করুক। কিন্তু এই সাক্ষাৎ নেতাজির জন্য ছিল এক মিশ্র অভিজ্ঞতা। হিটলার তখন রাশিয়ার সাথে যুদ্ধে ব্যস্ত। তিনি ভারতের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। হিটলার পরামর্শ দিলেন ভারতের মুক্তির পথ পশ্চিম থেকে নয়, বরং পূর্ব দিক থেকে, অর্থাৎ জাপান থেকে আসা সহজ হবে। যদিও হিটলারের কাছ থেকে আশানুরূপ সাহায্য না পেয়ে নেতাজি বুঝতে পেরেছিলেন যে ইউরোপে তার কাজ শেষ হয়েছে। এবার তাকে পাড়ি দিতে হবে এশিয়ার পথে। সেখানে জাপানের সহায়তায় তিনি গড়ে তুলবেন চূড়ান্ত আঘাত হানার মতো এক বিশাল সেনাবাহিনী। কিন্তু বার্লিনে শেষ স্টপেজ ছিল না। নেতাজি বুঝলেন ভারতের স্বাধীনতা আসবে পূর্ব দিক থেকে। 1943 সালে তিনি এক অভাবনীয় সাবমেরিন যাত্রায় পা বাড়ালেন দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। যে লড়াই শুরু হয়েছিল কলকাতার এলগিন রোডে, তা ছড়িয়ে পড়ল আজ সারা বিশ্বে। নেতাজির এই মহানিষ্ক্রমণ কেবল একটি পালানোর গল্প নয়, এটি ছিল ভারতের স্বাধীনতার জন্য এক অদম্য জেদ আর অবিশ্বাস্য সাহসের কাহিনী। আজকের পর্বে এইটুকুই। পরবর্তীকালে নেতাজির জীবনের আরও অনেক রোমাঞ্চকর ঘটনা আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।